হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দীর্ঘ একটা বিরতির পর আমরা নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আমাদের চ্যানেলে ব্যাক করছি। আমরা এখন থেকে কিছু কেস স্টাডি নিয়ে আলোচনা করব, যে কেস স্টাডিগুলা আমি এবং আমার টিম মিলে এক্সামিন করেছি। আমরা ট্রাই করব রিয়েল লাইফের উপর বেস করে বানানো মুভি এর রিয়েল লাইফ স্টোরিটাকে এখানে বলার জন্য। হ্যাঁ, এই কেস স্টাডিগুলা আপনি বেশ কিছু ইউটিউব চ্যানেলের সাথে সাদৃশ্য ফিল করতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের দ্বারা করা, যার কিছু প্রমাণ আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কোথা থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করছি সেগুলো লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। আমাদের এই নতুন প্রোগ্রামের নাম হচ্ছে কেস স্টাডি উইথ এসএস নোজ। আজ আমরা অরফেন মুভি এর রিয়েল স্টোরিটা সম্পর্কে জানবো, যেটা সম্পূর্ণ একটা বাস্তব কাহিনী থেকে নেওয়া। বারবারা স্ক্রুলাভা এর ঘটনা, প্রতারণা, প্রভাব এবং অকল্পনীয় ভয়াবহতার একটি শীতল গল্প। দয়া করে সাবধানতা অবলম্বন করুন, কারণ এই গল্পটা উদ্বেগজনক বিবরণ ধারণ করে, যেটা কিছু দুর্বল হৃদয়ের ব্যক্তিকে প্রবলেম করতে পারে। সেগমেন্ট 1, আ কেস অফ মারোভা ফ্যামিলি। চেক প্রজাতন্ত্রের 31 বছর বয়সী ক্লারা মারোভা এবং তার 33 বছর বয়সী বোন ক্যাটরিন, তাদের বিশ্বাস যে তাদের জন্ম হয়েছিল ঈশ্বরের জন্য এবং তাকে খুশি করা হচ্ছে তাদের জীবনের একমাত্র মিশন। ক্লারার 2 ছেলে ছিল, 8 বছর বয়সী আন্দ্রেস এবং 9 বছর বয়সী জেকব, কিন্তু তার এই অদ্ভুত আচরণ এবং বিশ্বাসের কারণে ছেলেদের বাবা ক্লারাকে ছেড়ে চলে যায়। ক্লারা তাদের প্রায় একা বড় করে তোলে। সে শিক্ষা বিজ্ঞানেও ডিগ্রি অর্জন করেছিল এবং ক্যাটরিনা পেপারসেক নামে একটি যুব সংগঠন কাজ করত। শুরুতে কেউই ক্লারার একজন ভালো মা হওয়ার ক্ষমতা নিয়ে চিন্তিত ছিল না। তাকে খুব মাতৃসুলভ এবং সর্বদা ছেলেদের যথাযথ যত্ন নিতেই দেখা যেত। সে তাদের সঙ্গে খেলতো, ছুটিতে তাদের নিয়ে বাইরে যেত এবং গ্রীষ্মকালীন ক্যাম্পেও যেত। কিন্তু একদিন তাদের জীবনের মোড় ঘুরে যায়। একটি নতুন শিশু আনিকা এই ছবিতে আসার পর সবকিছু বদলে যায়। 2 বোন দ্য গ্রেল মুভমেন্ট নামে একটি কাল্টে অংশ নিয়েছিল, যেখানে সদস্যরা বিশ্বাস করত যে তারা কেবল ভালো কাজ করে স্বর্গে প্রবেশ করতে পারে। তবে তারা এও বিশ্বাস করত যে তারা বিভিন্ন অপরাধ করার জন্য সম্পূর্ণভাবে মুক্ত। ক্যাটরিনা যখন ক্লারা এবং তার ভাগ্নেদের সাথে দেখা করতে এসেছিল, তখন সে নরওয়েজিয়ান অনাথ অ্যানিকা নামে একটি 13 বছর বয়সী মেয়েকে সাথে নিয়ে এসেছিল। অ্যানিকা ব্যাখ্যা করেছিল যে নরওয়েতে একটি যৌন পাচারকারী বা সেক্স ট্রাফিকিং এর দল দ্বারা গুরুতরভাবে শারীরিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার হয়েছিল। সেজন্য ক্লারার কাছ থেকে সে প্রচুর সহানুভূতি অর্জন করে। অ্যানিকা বেশ কিছু রোগের সাথে ফাইট করছিল, লিউকেমিয়া, কিডনি বিকল হয়ে যাওয়ার মতো অবস্থা এবং অন্যান্য অসুস্থতা তাকে ঘিরে ধরেছিল এবং ধীরে ধীরে সে অন্ধ ও বধিরও হয়ে যাচ্ছিল। সে তার বেশিরভাগ সময় হাসপাতালের ভিতরেই কাটাতো। ক্লারা যেহেতু একজন দুর্বল, সহজ সরল মনের মানুষ ছিল, সে খুব সহজেই অ্যানিকাকে নিজের পরিবারের একজন মনে করা শুরু করে দেয়। তাকে নিজের মেয়ের মতো যত্ন নিতেও শুরু করে। যাই হোক, ক্যাটরিনা ক্লারাকে হাসপাতালে যেতে মানা করেছিল এবং কেবলমাত্র ফোনের মাধ্যমে ডাক্তারের সাথে অ্যানিকার যোগাযোগ করতে দিত, যদিও বেশিরভাগ সময় অ্যানিকা আসলে অচেতন থাকতো। এই সময় ক্লারা একজন রহস্যময় ডাক্তারের কাছ থেকে অদ্ভুত মেসেজ এবং ইমেল পেতে শুরু করে। সে দাবি করছিল যে সে অ্যানিকার চিকিৎসা ও যত্ন নিখুঁতভাবে রাখতে সাহায্য করতে পারবে এবং এটি নিয়ে আলোচনা করার জন্য ব্যক্তিগতভাবে সে দেখা করতেও চেয়েছিল। তারা একটি গাড়ির ভিতরে মধ্যরাতে দেখা করার জন্য সময় নির্ধারণ করে। যেহেতু অনেক রাত, তাই খুব অন্ধকার হয়ে গিয়েছিল এবং লোকটির মুখের দিকে তাকানো কঠিন ছিল। তা সত্ত্বেও ক্লারা স্বাচ্ছন্দ্য বোধ করছিল, কারণ তার কাছে অ্যানিকার সমস্ত মেডিকেল রেকর্ড ছিল এবং সে ক্লারাকে তার পাসপোর্টও দেখিয়েছিল। ক্লারার এই ব্যক্তিকে অ্যানিকার নতুন ডাক্তার বা সরকারি ডাক্তার হিসেবে গ্রহণ করার জন্য কোনো কষ্টই করতে হয় নাই। আস্তে আস্তে অ্যানিকার ট্রিটমেন্ট করা শুরু হয়। ডাক্তার যেভাবে বলতো সেভাবেই অ্যানিকার ট্রিটমেন্ট করা হতো। কিন্তু হঠাৎ করেই আস্তে আস্তে ডাক্তারের কাছ থেকে যে মেসেজ বা ইমেলগুলো পাওয়া যাচ্ছিল তা অনেক অদ্ভুত হয়ে ওঠে। সে তাকে কিছু নির্দিষ্ট চিকিৎসা বা পরিকল্পনা বলতো, যা বিশ্বাস করা অনেক বেশি কঠিন হওয়া সত্ত্বেও সেগুলো ক্লারা আনিকার উপর করত, কারণ সে বিশ্বাস করত যে এর মাধ্যমে আনিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর সে খুশি থাকবে। যেমন ডাক্তার ক্লারাকে বলতো যে আনিকার সারা শরীরে তেল মালিশ করতে, স্পেশালি তার প্রাইভেট পার্টে ঘন্টার পর ঘন্টা ঘষতে।
ক্লারা 2006 সালে তার ছেলেদের প্রতি কম মনোযোগী হতে শুরু করে এবং মূলত তাদের দাদা দাদি তাদের দেখাশোনা করত। সেই সময় ক্লারা আনিকাকে লিগালি দত্তক নেওয়ার কথাও ভাবতে শুরু করে। তবে ডাক্তার ক্লারাকে বলে যে তার ছেলেরা আনিকার প্রতি কতটা খারাপ ছিল, এ কারণে তাকে দত্তক নেওয়া তার পক্ষে অসম্ভব। ক্লারা যখন ডাক্তারকে জিজ্ঞাসা করে যে তার কি করা উচিত, তখন সে পরামর্শ দেন যে তাকে খুব কঠোর শৃঙ্খলা, কঠোর ভালোবাসা এবং শারীরিক শাস্তি দিয়ে ছেলেদের মন্দ আত্মাদের নিরাময় করতে হবে। সে ছেলেদের ছোট ছোট কাজের জন্য মারধর করা শুরু করে। যখন সে আক্ষরিক অর্থে তাদের আঘাত করার কোনো কিছু পেত না, তখন তারা নর্মালি দম ফেললেও তাদেরকে মারা হতো। সে তাদের খালি হাতের উপর কাঠের চামচ, বেল্ট দিয়ে মারধর করত এবং এমনকি তাদের ছোট ছোট ঘরে সারা রাত আটকে রাখত। 2006 সালের আগস্টে ডাক্তার ক্লারাকে বলে যে এই শাস্তিগুলি কাজ করছে না এবং তাদের অন্য কিছু চেষ্টা করা দরকার, শক থেরাপি। ডাক্তার তাকে মায়ের মতো আচরণ সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেয় এবং তাদের ভেভার্সকা বিস্তিকায় একটি ছোট কুটিরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়, যা প্রচুর প্রাকৃতিক একটি জায়গা ছিল। ইট ওয়াজ ইন আ মিডল অফ আ ফরেস্ট, যেটা অন্য কোনো জায়গার থেকে অনেক বেশি নিরিবিলি ছিল। কুটিরে ক্লারা এবং তার বাচ্চারা ক্যাটরিনা এবং এক ব্যক্তির সাথে দেখা করে, যে পরে অ্যানিকার ভাই হিসেবে প্রকাশিত হয়, এবং আরো 2 মহিলা থাকে, জ্যান, জেইন এন্ড হ্যানা, যাকে ক্লারা গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে চেনে, এবং এই 2 মহিলাই তার ছেলেদেরকে নিয়ে যাবে। তারপর শুরু হয় এই 2 নির্দোষ শিশুর উপর অত্যাচার। ছেলেদের কুকুরের খাঁচার ভিতরে আটকে রাখা হয়, যেখানে তাদের সাথে পশুর মতো আচরণ করা হতো। খাঁচাগুলি এতই ছোট ছিল যে ছেলেরা উঠে দাঁড়াতে পারতো না এবং খুবই কম নড়াচড়া করতে পারত। কুকুরের বাটি ব্যবহার করে তাদের খাঁচার ভিতরে খেতে বাধ্য করা হয় এবং তাদের ভিতরেই টয়লেটও করতে বাধ্য করা হয়েছিল, যার ফলে তারা নিজেদের আবর্জনায় বসে থাকতে বাধ্য হয়, তাদের একে অপরের সাথে, তাদের মায়ের সাথে এবং সেখানে থাকা অন্য ব্যক্তিদের সাথে কথা বলা নিষেধ ছিল। ক্লারা অনেকক্ষণ তাদের মাথা জলে ডুবিয়ে রাখে, যাতে ছেলেরা ভয় পায় যে তারা ডুবে যাবে। যখন তাদের মাথা জলের নিচে থাকে, ক্যাটরিনা তাদের পিঠের পিছনে তাদের হাত ধরে রাখে, যাতে তারা তাদের মায়ের সাথে লড়াই করতে না পারে। তাদের সিগারেট দিয়ে পুড়িয়ে ফেলা হতো, কাঁটা চামচ দিয়ে আঁচড় দেওয়া হতো এবং সবচেয়ে খারাপ, যৌন নির্যাতন করা হতো। মারধর তো তাদের কাছে কিছুই ছিল না, একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করা হতো তাদের, এবং প্রায় তাদের হাত ও পা পিঠের পিছনে বেঁধে রাখা হতো। অন্য যারা ছিল তারাও মারধর ও পোড়ানোর সময় যোগ দিত এবং তাদের মাথায় ব্যাগ বেঁধে দিত। তারা ছেলেদের পশ্চাতের মাংস কেটে ফেলতো, তারপর সেগুলোকে সিগারেট দিয়ে উড়াতো। এরপর তারা ছেলেগুলোকে নিজের মাংস খেতে বাধ্য করত। তারা এতটাই যন্ত্রণা পাচ্ছিল যে তারা নিজেদের শরীরের অন্যান্য অংশ থেকে চামড়া কেড়ে নিতে শুরু করে, যাতে তারা এটিও খেতে পারে। তারা আস্তে আস্তে ছেলেদেরকে নিজেদের চামড়া খেতে বাধ্য করে। এই অত্যাচারের সময় তারা এটা নিশ্চিত করত যে ছেলেদের মুখ হাত পা যেন ভালো মতো বাঁধা থাকে, যাতে তারা চিৎকার চেঁচামেচি না করতে পারে। এত কিছুর মধ্যেও অ্যানিকা বড়দের কাছে মিথ্যা কথা বলতো। সে বলতো যে ছেলেরা তার সাথে খারাপ ব্যবহার করছে, আর এখানে অ্যানিকা জানতো যে এই কথাটা বললে সবাই অনেক বেশি চেতে যাবে এই ছেলে দুটোর উপরে, আর তাদের উপর আরো নির্যাতন করা শুরু করবে। দলটি অ্যানিকাকেও গালিগালাজ করার ভান করত, যাতে ছেলেরা মনে করে যে এটি কেবল তাদের সাথে হচ্ছে না। বাড়ি ফিরে যাওয়ার আগে 4 দিন ধরে এই নির্যাতন তাদের উপর হয়েছিল। 2006 সালের সেপ্টেম্বরে ক্লারা ফাইনালি অফিসিয়ালি অ্যানিকাকে দত্তক নিতে পারে এবং তার ছেলেদেরকে সে ক্যাটরিনার কাছে হস্তান্তর করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে কেবলমাত্র অ্যানিকারই যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সারা জীবন তার সাথেই থাকতে চায়। 2007 সালের জানুয়ারিতে ছেলেরা ক্যাটরিনার সাথে করে ক্লারার বাসায় আসে এবং তখনই আবার অত্যাচার শুরু হয়। ছেলেদের সাথে ঠিক একই আচরণ করা হয় যেমনটা তাদের সাথে কুটিরে করা হয়েছিল, কিন্তু এবার তাদের একটি সিমেন্টের ভান্ডারে রাখা হয়, যেখানে তাদের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হচ্ছিল। অপরদিকে অ্যানিকা নিজের শোবার ঘরে অনেক উজ্জ্বল আলো, প্রচুর রঙিন খেলনায় ভরপুর এবং খুশিতে লাইফ লিড করছিল। ছেলেদেরকে এভাবেই 1 বছর ধরে আটকে রাখা হয়েছিল, কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে, তাই না?
কাছাকাছি বসবাসকারী এডওয়ার্ড নামে এক ব্যক্তি তার নবজাত ছেলের জন্য একটি সিসিটিভি বেবি মনিটর স্থাপন করে। এই বেবি মনিটরগুলি কখনো কখনো ত্রুটিপূর্ণ হয়ে যায়। যেমন আপনার কাছাকাছি বসবাসকারী কারো কাছে যদি বেবি মনিটর থাকে, তবে এটি সম্ভবত তার পরিবর্তে অন্যের সংকেত নিতে পারে। যেমন ধরেন আপনার বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, ঠিক তেমনই আপনার পাশের বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ত্রুটিপূর্ণ সংকেতের জন্য অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে পাশের বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আসা শুরু করে। ঠিক তেমনই 2007 সালের সেপ্টেম্বরে ঘটেছিল। এডওয়ার্ড যখন তার শিশুর মনিটর পরীক্ষা করতে গিয়েছে, তখন তার ছেলের পালঙ্ক দেখার পরিবর্তে সে একটি ছোট ছেলেকে দেখে যে পুরোপুরি উলঙ্গ হয়েছিল। তার পিঠের পিছনে হাত ও পা বাঁধা ছিল। সে খুব নোংরা অবস্থায় ছিল। সে অস্বাস্থ্যকর মেঝেতে পড়েছিল এবং সেখান থেকে চেটে চেটে সে খাবার খাচ্ছিল। এমন কিছু মুহূর্তও ছিল যখন একজন মহিলার হাত ছেলেটিকে খাওয়াতে দেখা যাচ্ছে। এডওয়ার্ড খুব ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। এই ফুটেজটি কোথা থেকে আসতেছে তা জানতে পুলিশ ঘরে চলে যায় এবং শেষ পর্যন্ত তারা ক্লারা ও তাদের ছেলেদেরকে খুঁজে পায়। ক্লারা এবং ক্যাটরিনাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং 3 শিশুকে ক্লোকলেক নামে একটি বাড়িতে রাখা হয়। তারা পৌঁছানোর কিছুক্ষণ পরেই সেখান থেকে অ্যানিকা পালিয়ে যায়। গল্পের মোড় এখানে ঘুরে যায়, আর এখানে আসে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। অ্যানিকা কখনোই প্রকৃতপক্ষে অ্যানিকা ছিল না। সে আসলে বারবারা স্কারলোভা, যে 33 বছর বয়সী একজন মহিলা ছিল। তার একটা গ্রন্থিজনক রোগ ছিল, যেটার কারণে সে বাইরে থেকে বাচ্চার মতো দেখতে হলেও তার বয়স অনেক বেশি ছিল। তার বয়স 33 হওয়া সত্ত্বেও তাকে সবসময় 13 বছর বয়সী একটি মেয়ের মতো লাগছিল। বারবারা এটিকে তার সুবিধার জন্য ব্যবহার করত এবং প্রায়শই এই সত্যটি ব্যবহার করে সে আইন ভঙ্গ করার অভিযোগ এড়াতো, কারণ তাকে সবাই শিশু মনে করত। আর এটা তার একমাত্র কাহিনী ছিল না। সেগমেন্ট 2, দ্য বিগিনিং অফ বারবারা স্কারলোভা। বারবারা স্কারলোভা 1975 সালের 17 সেপ্টেম্বর চেক রিপাবলিকের ব্রুনো শহরে জন্মগ্রহণ করে। অল্প বয়স থেকেই বারবারা অস্বাভাবিক আচরণ প্রদর্শন করত। তার শৈশবে মনস্তাত্ত্বিক সমস্যা এবং চারপাশের লোকদের কন্ট্রোল করার এক অদ্ভুত ক্ষমতা দ্বারা জানা যেত। বারবারার পরিবার তার অনিয়মিত আচরণ ঠিক করার চেষ্টা করে, ফলে একাধিকবার মনোরোগ কেন্দ্রগুলিতে তাকে নিয়ে যাওয়া হয়। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এবং স্কিজোফ্রেনিয়ার মতো সব বিভিন্ন জটিল মানসিক সমস্যায় আক্রান্ত ছিল বারবারা। এসব চ্যালেঞ্জের সত্ত্বেও বারবারার অস্বাভাবিক বুদ্ধি এবং মন গড়া গল্পগুলি অন্যদের বোঝানোর প্রতিভা ছিল। সে প্রাথমিক বছরগুলিতে প্রতারণা এবং কারসাজিতে ডুবে যায়, যা তার জীবনকে একটি অন্য ধরনের অধ্যায়ে নিয়ে যায়। ছোটবেলায় বারবারা প্রায়শই একা খেলতো, বিস্তৃত কল্পনা তৈরি করত যাতে সে তার ডিস্টার্বিং বাস্তবতা থেকে বাঁচতে পারত। তার অস্বাভাবিক আচরণের সঙ্গে মানিয়ে নিতে না পেরে তার বাবা মা প্রায়শই মানসিক স্বাস্থ্য পেশাদারদের কাছে তাকে নিয়ে যেত। যাই হোক, এই চেষ্টাগুলো বারবারার ছদ্মবেশের প্রবণতা রোধ করতে একদমই ফেল করে। পরবর্তীতে সে সহানুভূতি অর্জন করতে এবং প্রতারণার ক্ষমতাকে আরো পলিশ করতে থাকে। এই অসুস্থতাকে কিভাবে তার সুবিধার্থে কাজে লাগানো যায় সেটাই সে অন্বেষণ করতে থাকে। বারবারার আর্লি লাইফে সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি ছিল তার বিশ্বাসযোগ্যভাবে বিভিন্ন পার্সোনালিটি গ্রহণ করার ক্ষমতা। সে প্রায়শই তার প্রকৃত বয়সের চেয়ে কম বয়সী ভান করে থাকতো এবং এটি এমন একটি কৌশল ছিল যা তার পরবর্তী পরিকল্পনাগুলির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তার ছোট উচ্চতা এবং শিশুসুলভ চেহারা এই প্রতারণাগুলিতে সহায়তা করত। সেগমেন্ট 3, দ্য ক্যাপচার অফ দ্য ডেভিল। আবার স্টোরিতে ব্যাক করা যাক। বারবারা ডেনমার্কে পালিয়ে আসে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সে সেখানে বেশি দিন থাকতে পারে না, কারণ সে জানতো তার পিছনে পুলিশরা 24 ঘন্টা ঘুরঘুর করছে। পরবর্তীতে সে নরওয়ের ওসলোতে পালিয়ে আসে, আর সেখানে সে অ্যাডাম ফাউনা নামে একটি 13 বছরের বয়সী ছেলের ছদ্মবেশ ধারণ করে। সেখানে এসে সে কাহিনী বানায় যে তার বাবা তাকে নৃশংসভাবে অত্যাচার করত, তাই তাকে একটি জরুরি যুব কেন্দ্রে রাখা হয়েছিল, কিন্তু সেখান থেকেও সে পালিয়ে যায়। কোনোখানেই সে বেশি দিন সাস্টেইন করে না। তার নামে অজস্র নিখোঁজ পোস্টার ছাপানো হয় এবং প্রত্যেকটি পুলিশ স্টেশনে তার নামে প্রতারণার জিডি
পাঠানো হয়, কিন্তু তারপর সে সাকসেসফুলি পালিয়ে বেড়াচ্ছিল। বাট কথায় আছে না, একদিন না একদিন সত্য উদ্ঘাটন হয়। ফাইনালি একজন অ্যাডামকে চিনতে পারে আর সেখানকার লোকাল পুলিশকে সে জানিয়ে দেয়। অ্যাডাম বা অ্যানিকা নয়, বরঞ্চ বারবারা স্কারলোভা হিসেবেই তাকে পুলিশ নরওয়েতে পাঠিয়ে দেয়। আর সেখানে এসে আমরা আরো অনেক টুইস্ট জানতে পারি। এই কাল্টের সবাইকে একটি জোসেফ নামের বান্দার সাথে বেঁধে রাখা হয়েছিল, যে ডাক্তার ক্যাটরিনা আর ক্লারাকে প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছিল। যেই লোকটা এই কাল্টের মেন ধর্মীয় সম্প্রদায়ের নেতা ছিল, সেই হচ্ছে জোসেফ, যে আসলে হচ্ছে বারবারার বাবা। এখানে ক্যাটরিনা জানতো যে অ্যানিকা আসলে পুরো সময় কে ছিল, জোসেফ কে ছিল, এবং ইচ্ছা করে সে ক্লারাকে ইউজ করছিল। জোসেফই সেই ব্যক্তি যে এক রাতে গাড়ির ভিতরে ক্লারাকে সমস্ত নথি সরবরাহ করেছিল। বেসিক্যালি সেই সমস্ত বাইবেলের বুলি, যেখানে বলা হয়েছিল যে অ্যানিকাই হচ্ছে এই ধর্মের পিস। অলসো সেই ছিল এমন একজন বান্দা যে ক্যাটরিনাকে ইমেলগুলি পাঠাচ্ছিল। মার্টিন ফাউনা এবং তার স্ত্রীও এই কাল্টের অনুসারী ছিলেন। বারবারাকে ডেনমার্কে পরবর্তীতে নরওয়েতে পাচার করার জন্য তারাই হেল্প করেছিল। তারা তাদের নিজের ছেলের পরিচয় বারবারাকে দিয়েছিল। হ্যাঁ, অ্যাডাম ছিল তাদের ছেলে, আর অ্যাডামেরই সব কাগজপত্র তারা বারবারাকে সরবরাহ করেছিল। বারবারা দাবি করেছিল যে সে নিজের জীবনের বাস্তবতা থেকে বাঁচতে এই সমস্ত কিছু করেছিল। আদালতে বারবারা আরো দাবি করে যে এই দুই বোন তাকে মারধর করত, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ কেউ আর তার কথা বিশ্বাস করছিল না। ক্লারাকে 9 বছরের কারাদণ্ড, ক্যাটরিনাকে 10 বছরের কারাদণ্ড, এই কাল্টের অন্য লোকজনকে 5 থেকে 7 বছরের কারাদণ্ড, এবং সর্বশেষ বারবারাকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা আমার মতে তাদের কর্মের সামনে কিছুই না। বারবারা স্কারলোভার কাহিনী মানব প্রতারণার গভীরতা এবং মানুষের ইমোশন নিয়ে খেলার একটি জঘন্য কাহিনী। তার গল্প জটিল, মিথ্যা এবং ভয়াবহ অপব্যবহার দ্বারা চিহ্নিত। আমাদের মধ্যে যারা দুর্বল, তাদের সহানুভূতির দরকার হয়, সুরক্ষার দরকার হয়। কিন্তু আমরা যখন এই কিউরাম কেসটার কথা চিন্তা করি, তখন আমাদের বিশ্বাসের গুরুত্ব, অন্ধবিশ্বাসের বিপদ এবং মানব আত্মার ছায়ার মধ্য দিয়ে একজন মহিলার অন্ধকার যাত্রার স্থায়ী প্রভাবের কথা মনে করিয়ে দেয়। বারবারা স্কারলোভার জীবন ও অপরাধের এই বেদনাদায়ক যাত্রা শেষ করার সাথে সাথে আমাদের হৃদয়ের মাঝে একটি কালো দাগ রয়ে যায়। এরকম একটি ডার্ক এবং বিরক্তিকর সত্যিকারের অপরাধের গল্পে আমাদের সাথে ডুব দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সো আপনারা যারা এটা সম্পর্কে আরো জানতে চান, তারা অরফেন মুভিটা দেখতে পারেন, এবং আমি এই ভিডিওটার নিচে সব ধরনের নিউজপেপার কাট যেগুলো পসিবল বা আমি যেগুলো পড়েছি সেগুলো দিয়ে দেবো। কিন্তু আমি ট্রাই করেছি যে এই ভিডিওটার মধ্যে সব ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়ার। এরকম আরো অনেক তদন্ত যেগুলো আমাদের মানুষের অন্ধকার দিকগুলোকে উদ্ঘাটন করবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো সামনে। আর সেগুলো যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই নতুন কন্টেন্টটা কেমন লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আডিওস।